অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে ডিনারে যাব। তুমি রেডি থেকেও, কিন্তু বাবার জন্য রান্না করতে হবে না। আমরা ডিনার সেরে ওনার জন্য খাবার নিয়ে আসবো। স্ত্রীকে ফাহিম হাসি মুখে কথাগুলো বলল। ফাহিমের স্ত্রীও তাকে হাসি মুখে বলল, আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো, তুমি দ্রুত ফেরার চেষ্টা করো। ফাহিম রুম থেকে বেরিয়ে দেখে বাবা ড্রয়িং রুমে বসে আছে। বাবার কাঁধে হাত রেখে বলে, সবসময় এমন নিরিবিলি বসে থাকো কেন বাবা? একটু বাইরে থেকে ঘুরে আসতে পারো তো? কই যাব বল? তাছাড়া বাইরে যে ধুলাবালি, তাতে যেও শান্তি নেই। ফাহিম বাবাকে এইভাবে হাসি মুখে বলে, সে গেলে না যাও, তবে কিছু দরকার হলে দারোয়ানকে নিয়ে আনিয়ে নিও, অথবা আমাকে ফোন করে জানিও। আর দেখি, সামনের মাসে তোমাকে একবার ডাক্তারের কাছে নিয়ে চেক আপ করাতে হবে। তোমার শরীর তেমন ঠিক মনে হচ্ছে না আমার। শফিক সাহেব ছেলের কান ধরে বলল, বেশি বড় হয়ে গেছিস তাই না? মুরব্বীদের মতো পাকনামি হচ্ছে আমার সাথে। আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। তুমি অফিসে যেয়ে তোমার চাকরিটা বাঁচাও আগে। কান ছাড়ো তো বাবা, আমি যাচ্ছি। বাবা ছেলের মধ্যে খুনসুটি শেষে ছেলে অফিসে চলে গেল। কিছু সময় পরে শফিক সাহেব তার পুত্রবধূকে ডেকে বলল, মা, আমাকে এক কাপ চা করে দিতে পারবে? কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে আমার। শফিক সাহেবের পুত্রবধূ তার কথা শুনে যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। প্রচন্ড বিরক্ত নিয়ে বলল, দেখুন, আপনি আমাকে কোনো কাজ করতে বলবেন না, আর ঘরের মাঝখানে সারাক্ষণ এমন করে বসেও থাকবেন না। এমন একজন পঙ্গু মানুষকে সারাক্ষণ দেখতে আমার ভালো লাগে না। শুনেছি সবসময় এমন পঙ্গু মানুষ দেখলে অমঙ্গল হয়। শফিক সাহেব যেন হতভম্ব হয়ে গেলেন। পুত্রবধূ তার সাথে প্রতিদিনই টুকটাক খারাপ আচরণ করে, কিন্তু তিনি কখনো ছেলেকে কিছু বলেনি, এমনকি নিজেও মনে রাগ পুষে রাখে না। কিন্তু আজ পুত্রবধূর কথায় তার বুক ভেঙে গেল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তিনি ছেলের বউকে বলল, আচ্ছা মা, আমি তোমার থেকে দূরে থাকার চেষ্টা করব, তোমার অমঙ্গল হোক এমন কিছু আমি চাই না। তার চোখ দিয়ে অনবরত পানি ঝরতে আছে। কোনো প্রকারে নিজেকে আজ তিনি সান্ত্বনা দিতে পারছেন না। তাই তিনি জামা কাপড় একটা ব্যাগে গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বিকেলে ফাহিম অফিস থেকে ফিরে ঘরে ঢুকে বাবা বাবা বলে ডাকতে ডাকতে বাবাকে খুঁজতে লাগলো। তার হাতে বাবার জন্য কেনা একটা পাঞ্জাবি। বাবাকে অনেকদিন পর কিছু একটা দিতে পারছে বলে ফাহিম বেশ খুশি। বাবাকে কোথাও না দেখে মন খারাপ করে ফাহিম তার স্ত্রীকে বলল, আচ্ছা, বাবাকে দেখছি না, কোথায় উনি? ফাহিমের বউ দায়িত্ব এড়ানোর ভাবে বলল, উনি কোথায় তা তো জানি না, তাছাড়া আমাকে কিছু বলে বের হয়নি। ওইসব বাদ দাও, চলো ডিনারে বের হই। আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। ফাহিম স্ত্রীকে ধমক দিয়ে বলল, কি বলছো এসব? মানুষটা ঘরে নেই, কোথায় গিয়েছে তাও জানো না, তাছাড়া পঙ্গু মানুষটা ঠিকমতো চলাচল করতে পারে না। ফাহিম কিছু সময় অস্থির হয়ে বসে থেকে তার মনে হলো, বাবা তো রাগ অভিমান যাই হোক, আব্দুল চাচার কাছে যে সব বলে, আজও হয়তো সেখানেই যে বসে আছে। তাই সে আব্দুল চাচাকে ফোন দিল। কিছু সময় চাচার সাথে কথা বলে ফোন রেখে দিল। ফাহিমের চোখ মুখ আগুনের মতো জ্বলছে। তুমি বাবাকে কি বলেছ? বাবা আব্দুল চাচার বাসা যে একভাবে কাঁদছে, সারাদিন নাকি কিছুই খায়নি। ফাহিমের স্ত্রী বলল, না মানে আমি তো তেমন কিছু বলিনি। ফাহিম এবার ধমকে উঠে বলল, তেমন কিছু বলনি মানে? তবে কিছু তো বলেছো, কি বলেছো আমি সেটাই জানতে চাই, আমাকে বলতে হবে। ফাহিমের স্ত্রী ফাহিমের ধমকে কেঁপে উঠল আর আমতা করে বলল, দেখো, আমি শুনেছি পঙ্গু মানুষ দেখলে অমঙ্গল হয়। এই কথা বলতে ফাহিম স্ত্রীর গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল। সে রাগে কাঁপতে কাঁপতে বলল, যে মানুষটা নিজে ঠিক মতো হাঁটতে পারে না, অথচ আমায় হাত ধরে হাঁটা শিখিয়েছে, এক পায়ে ভর করে দিনরাত পরিশ্রম করে আমাকে মানুষ করেছে, কোনোদিন নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবেনি, তাকে দেখলে তোমার অমঙ্গল হবে? ফাহিম একটু থেমে আবার বলল, আরে আমার বাবা পঙ্গু হলে তাকে রাস্তার মানুষ ভেবেছো কি? এই যে বাড়ি, আমার ব্যাংকের টাকা সবই আমার বাবার। উনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমাকে রাস্তায় নামতে হবে। আমার এই চাকরিতে ঢাকা শহরে বাসা ভাড়া করে থাকার সেই সামর্থ্য আমার হবে না। তার স্ত্রী সকল ভুল বুঝতে পারে এবং তার কাছে মাপ চায়, আর ফাহিম তার বাবাকে ফিরিয়ে আনতে চলে যায়।